সোহাগ এক ধাক্কায় মেয়েটিকে নিচে ফেলে দেয়। তারপর মেয়েটির দিকে তাকিয়ে দেখে মাথার বিনি করা চুলগুলো দুই পাশে কুকুরের লেজের মতো বেঁকে আছে, পরনে গ্রাম্য মেয়েদের মতো পরিপাটি ধাঁজের শাড়ি। মুখের মধ্যেখানে ইয়া বড় একটা তিল। গায়ের রং কোয়েলার মতো কালো। আর চোখ দুটো টেরা। ড্যাবড্যাব করে তাকিয়ে আছে সোহাগের দিকে। মেয়েটি তার হাতের টুপলিটা রেখে উঠে সোহাগের মুখোমুখি এসে দাঁড়ায়। কাদো কাদো ভাব নিয়ে চোখ ডলতে ডলতে বলে, ওগো আমারে তুমি ফেইলা দিল। সোহাগ মির্জা, এই মেয়ে এই। তুমি কি পাগলা গারদ থেকে এসেছ? মেয়েটি না গেরাম থেইকা আইসি। সোহাগ মির্জা, সে তুমি যেখান থেকেই আসো। হুট করে এসে আমার গায়ে পড়লে কেন? মেয়েটি অনেকদিন পর দেখছি তো তাই। বলেই আহ্লাদে গদগদ হয়। সোহাগের মেজাজ খারাপ হয়ে যায়। সোহাগ মির্জা, তুমি চেনো আমাকে? মেয়েটি একটি হাসি দিয়ে লজ্জা লজ্জা মুখ করে বলে, কি তা কও? তোমারে আমি চিনব না? সোহাগ মির্জা, তাই নাকি? কই, আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। মেয়েটি কান্না জুড়ে দিয়ে, হায় আল্লাহ, এই কষ্ট আমি কারে দেহায়? আমার স্বামী আমারে কয় চেনে না। চোখের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে বলে, ওগো তুমি আমারে ভুইলা গেলা? সোহাগ মেয়েটিকে এক ধমক দেয়। ধমকের সাথে মেয়েটি একটু কেঁপে ওঠে। সোহাগ মির্জা, ন্যাকামো হচ্ছে? ঠাসস করে একটা থাপ্পড় দেব। ভালোভাবে বল তুই কে? মেয়েটা, ওগো ধমক দাও কেন? আমার ভয় লাগে। সোহাগ দাঁত কটমট করে, ভয় পাচ্ছিস? আগে বল কে তুই? মেয়েটি, আমারে চিনতে পারতাছ না? আমি তোমার জরিনা গো। জরিনা? সোহাগ মির্জা, জরিনা? কোনো জরিনা? কিসের জরিনা? মাথাটা সোহাগের খারাপ হবার উপক্রম। জরিনা, তোমার বিয়া করা বউ জরিনা। এই মেয়ে বলে কি? আমি তার স্বামী। সে আমার বিয়ে করা বউ জরিনা। নিশ্চয় কোনো পাগলা গারদ থেকে চলে এসেছে। যত সব আবোল তাবলো বকছে। এখন তো মীরা চলে আসলেও সমস্যা। মীরা দেখার আগেই যে করে হোক মেয়েটাকে বাড়ি থেকে বের করতে হবে। সোহাগ মির্জা, এই মেয়ে বের হ বলছি। রাস্তায় গিয়ে তোর পাগলামি দেখা। দেখবি অনেক স্বামী পাবি। তাদের সাথে সংসার করিস। আমারে রেহাই দে। অনেক কষ্টে আমার সংসারটা জোড়া লাগিয়েছি। তুই আর আগুন লাগাস না। কথাগুলো বলে মেয়েটির হাত ধরে দরজার বাইরে নিয়ে যাচ্ছে। এমন সময় মীরার আগমন। যার ভয় ছিল তাই হয়েছে। মীরা, কে এসেছে গো? সোহাগ মেয়েটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। সোহাগ মীরার দিকে ঘুরে দাঁড়াতেই মেয়েটি সোহাগের ধরে রাখা হাতটায় চুমু খেতে থাকে। মীরা দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে। আর সোহাগ তো মীরার ভয় কিছু করতেও পারছে না। মীরা, ছি, আপনি কি কখনো শুধরাবেন না? সারা জীবন এমনই থাকবেন? সোহাগ মির্জা, মীরা আমার কথা শোনো। মীরা, কি শুনবো আপনার কথা? একটা দুশ্চরিত্র, নোংরা, খারাপ পুরুষ মানুষ আপনি। আমার লাইফটাই শেষ করে দিল ন। সোহাগ মেয়েটির থেকে নিজের হাতটা ছাড়িয়ে মীরার কাছে যায়। মেয়েটিও সোহাগের পিছন পিছন ছোটে। সোহাগ মির্জা, প্লিজ মীরা, আমার কথাটা তো শোনো। মীরা, আমি কালই আমার মায়ের কাছে চলে যাব। আর থাকব না আপনার মতো প্রতারকের কাছে। সোহাগ মির্জা, আমাকে একবার সুযোগ দাও আমার কথাটা বলার। মীরা, লজ্জা করে না আপনার? আবার সুযোগ চাচ্ছেন? সোহাগ মির্জা, মীরা, তুমি ভুল বুঝছ আমাকে। মীরা, আমি ভুল বুঝছি আপনাকে?
এতগুলো দিন ধরে চোখের সামনে যেসব করেছেন তার সবই কি ভুল? সোহাগ মির্জা, দেখো, তুমি যেটা দেখেছ সেটা সত্যি না। আসলে মীরা, থাক, আর কিচ্ছু বলবেন না আপনি। ভেবেছিলাম আপনার সাথে নতুনভাবে জীবনটা শুরু করব, কিন্তু আপনি। ছি। সোহাগের শার্টের কলারটা টেনে ধরে, চলে যাব আমি। থাকুন আপনি একা আপনার এসব বাজে অভ্যাস নিয়ে। মেয়েটি মীরাকে টেনে সোহাগের থেকে দূরে সরিয়ে ঠাসঠাস করে একটা চর বসিয়ে দেয়। তারপর মীরার চুলের মুঠি ধরে, আমার স্বামীর শার্টের কলার ধরনের অধিকার তোরে ক্যাডাক্তার দিছে? মীরা মেয়েটির থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সোহাগ এসে একবার বলে, এই মেয়ে, ছাড়ো আমার স্ত্রীকে। মেয়েটি তখনই মীরার চুল ছেড়ে পা জড়িয়ে ধরে বসে পড়ে, আপা, আমারে আপনি ক্ষমা কইরে দিয়েন। আমি জানতাম না আপনি আমার সতীন। মীরা, এই মেয়ে, আমার পা ছাড়ো। তখন মেয়েটি মীরার পা ছেড়ে দেয়, ঘুরে দরজার কাছে গিয়ে তার টুপলিটা নিয়ে আবার ফিরে আসে। সোহাগ আর মীরার মাঝখান থেকে থরবর করে হেঁটে সিঁড়ি বেয়ে সোহাগের রুমে চলে যায়। সোহাগ মেয়েটিকে বের করে দেবে, তাই মেয়েটির পিছনে ছুটছে। মীরা সোহাগের হাত ধরে টেনে থামিয়ে দেয়। সোহাগ, মির্জা, ছাড়ো, মীরা, যেতে দাও। মীরা, হয় আপনাকে আমি ছেড়ে দিয়ে আর আপনি আমার সতীনের কাছে যান। সোহাগ, মির্জা, কিসের সতীন? ওই মেয়েটিকে আমি চিনি না, বিশ্বাস কর। মীরা, চেনেন না? তাহলে ও আপনার রুম চিনল কিভাবে? সোহাগ, মির্জা, সেটা আমি বলতে পারবো না। মীরা কেঁদে দেয়, আমি সতীনের ঘর করতে পারবো না। আপনি থাকেন আপনার ওই বউ নিয়ে, আমি কালই আমার মায়ের কাছে চলে যাব। ওদিকে মেয়েটি সোহাগের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। কোমরে গুজে রাখা সেলফোনটা বের করে কাউকে ফোন করে। তাকে বলে, হ্যাঁ আপু, সবকিছু ঠিকঠাকই আছে। তুমি চিন্তা করো না তো, ওই সোহাগ মির্জা আমায় চিনতে পারেনি। তবে দেখো, আমরা ঠিকই ওর কর্মের ফল ওকে ফিরিয়ে দিতে পারব। আচ্ছা রাখি, পরে কথা বলবো। মেয়েটি ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতেই হবে সোহাগ মির্জা, আর সেটাই হবে তোমার প্রতি আমাদের 3 বোনের নেওয়া প্রতিশোধ। ছিন্ন বিচ্ছিন্ন করে দেব তোমার জীবনটা। তখন তুমি বুঝবে কষ্ট কাকে বলে। মীরা, আপনার মতো পুরুষের সাথে সংসার করা যায়? আমার জীবনটাই শেষ করে দিল ন। ইচ্ছা তো করছে আপনাকে দাঁতে দাঁত চেপে। মীরা এদিকে ওদিকে তাকাতে থাকে। সোহাগ এক ঝাটকায় টেনে মীরাকে নিজের কাছে নিয়ে আসে। সোহাগ, মির্জা, বেশি পকপক করছো কিন্তু তুমি। মীরা, আমি পকপক করছি? ছাড়ুন আমাকে। আপনার সাথে আমি আর এক মুহূর্তও থাকব না। সোহাগ, মির্জা, এভাবে থামবে না তুমি। তোমাকে আমি। মীরা, কি করবেন? মারবেন? মারুন, শুধু তো ওইটাই করতে পারেন। সোহাগ, মির্জা, না, তোমাকে আর মারা যাবে না। অন্যরকম শাস্তি দিতে হবে। মীরা, অন্যরকম শাস্তি? সোহাগ, মির্জা হুমম দিয়ে দেখায়। মীরা, দেখুন, আপনি যদি এখন উল্টা পাল্টা কিছু করেন তাহলে ভালো হবে না, বলে দিল ম। মীরা আর কিছু বলার আগেই সোহাগ মীরার মুখটা উঁচু করে মীরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। মীরার মাথাটা এমনভাবে চেপে ধরে রাখে যে চাইলেও মীরা সোহাগের থেকে নিজেকে ছাড়াতে পারে না। মীরা অনেক দাপাদাপি ঝাপাঝাপি করতে থাকে। সোহাগের তাতে কোনো হুঁশ নেয়। সে এবার মীরার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে, গালে, গলায়, মুখে কিস করতে ব্যস্ত। মীরা হাত দুটো দিয়ে সোহাগের বুকে আর পিঠে ইচ্ছামতো নখের আঁচড় দেয়। সোহাগ আহ করে ওঠে।
মীরাকে ছেড়ে দিয়ে মীরার মুখের দিকে তাকায়। মীরা সোহাগকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাই, আর সোহাগ মীরার হাত দুটো শক্ত করে চেপে ধরে। সোহাগ মির্জা, কি হচ্ছে তোমার? আমাকে ভালো লাগছে না। মীরা, ছাড়ুন আমায়। আপনি আমাকে স্পর্শ করবেন না। সোহাগ মির্জা, তাই নাকি? তোমাকে আমি। সোহাগ আবার মীরার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। অনেকক্ষণ এভাবে থাকার পর সোহাগ মীরাকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মীরা সোহাগকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রাগী দৃষ্টিতে সোহাগের দিকে তাকায়। মীরা, এটা কি করলেন আপনি? সোহাগ একটু মুচকি হেসে মীরার গালটা আঁকড়ে ধরে। সোহাগ মির্জা, কি করলাম দেখতে পাওনি? আমার বউটাকে আদর করেছি। মীরা, কেন করলেন? সোহাগ মির্জা, আমার ইচ্ছা হয়েছে তাই। মীরা, ইচ্ছা হয়েছে বলেই আমার কাছে আসবেন? আমায় জোর করে আদর করবেন? সোহাগের শার্টের কলারটা মীরা টেনে ধরে। যখন আপনার ইচ্ছা হবে আমার প্রতি অত্যাচার করবেন। ইচ্ছা হলেই চোখের সামনে অন্য মেয়ে নিয়ে বেডরুমে চলে যাবেন। এই, আর কত অপমান করবেন আমাকে বলতে পারেন? সোহাগ মির্জা, আমি তোমাকে অপমান করেছি? মীরা, এটা অপমান ছাড়া আর কি? এখন তো আপনার কোথাকার কোনো বউকে বাড়িতে এনে রেখেছেন। আপনার বেডরুমে তো এখন থেকে সেই থাকবে। আমার কোনো মানসম্মান কি আছে আপনার কাছে? বিয়ের পর থেকে চোখের সামনে প্রতিনিয়ত আপনার পরকীয়া দেখতে হয়েছে। এরপরও আপনার সাথে কিভাবে থাকি বলুন তো? সোহাগ রেগে যায়। মীরার গালটা জোরে চেপে ধরে। সোহাগ মির্জা, সমস্যাটা কি তোমার? একটা কথা একবার বললে কি বোঝ না? মীরার চোখে পানি চলে আসে। মীরা, আজ যদি আপনি আমায় মেরে ফেলেন তবুও বলবো আপনি একজন দুশ্চরিত্র, খারাপ, নোংরা মানুষ। সোহাগ মির্জা, মীরা, আমাকে রাগিও না কিন্তু। মীরা, আমি আপনাকে রাগাচ্ছি? আমি তো আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম। আর আপনি কি করলেন? আসলে আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল আপনি কখনো শুধরাবেন না। সোহাগ মীরাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। মীরার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সোহাগ মির্জা, সরি। মীরা, সরি। সরি বললেন আর সব ঠিক হয়ে গেল? সোহাগ মির্জা, কেন এমন করছো তুমি? মীরা, বুঝতে পারছেন না? আমার উপর যেভাবে নিজের অধিকার বোধটা খাটান, এতে আমার অসহ্য লাগে। সোহাগ মির্জা, ঠিক আছে। এরপর থেকে তুমি না চাইলে আমি আর তোমার কাছে আসব না। মীরা, তা কেন আসবেন? এখন তো নতুন শরীর পেয়ে গেছেন। সোহাগ মির্জা, কি চাও তুমি বলতো? আমি কি এই বাড়ি থেকে চলে যাব? এত অশান্তি আমি আর নিতে পারছি না। মীরা, অশান্তি কি আমি করি? সোহাগ মির্জা, আমি কি সেটা বলেছি? মীরা, আপনার বলা আর না বলায় কি যায় আসে? সতীন তো ঢুকিয়ে ফেলেছেন আমার জীবনে। সোহাগ ঘুরে মীরার সামনে আসে। সোহাগ মির্জা, তোমাকে আমি কিভাবে বললে বুঝবে বলতো? মীরা, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি আর আপনার সাথে থাকতে চাই না। সোহাগ মির্জা, কি চাও তুমি? মীরা, ডিভোর্স। সোহাগ মির্জা, এই মীরা, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো ভেবে বলছো? বিশ্বাস কর, ওই মেয়েটিকে আমি চিনি না। এমন সময় জরিনা ড্যাং ড্যাং করে লাফিয়ে সিঁড়ি থেকে গান গাইতে গাইতে নামে। ঝুঠ বলে কাওয়া কাটে, কালি কাওয়ে ছে ডাক্তার ও मैं मायके चाली जाऊंगी तुम देखते रहियो। मैं मायके चाली जाऊंगी तुम देखते रहियो। জরিনা গান গাইতে গাইতে সোহাগ আর মীরার চারপাশে হাততালি বাজিয়ে বাজিয়ে ঘুরছে। মীরা, এই মেয়ে, এইভাবে লাফাচ্ছ কেন?
জরিনা মনে সুখ জাগছে তো তাই। আচ্ছা সতীন আফা, আপনি কি আজি চইলা যাইবেন? আমি কি আপনের ব্যাগপত্র সব গুছাইয়া দিব? ভালোই হইবে। আমারও ইচ্ছা করে না সতীনের ঘর করতে। মীরা সোহাগের দিকে তাকায়। মীরা শুনেছেন? এরপরও আপনার সাথে থাকা যায়? সব অশান্তির মূলে তুই। আই আমার সাথে। সোহাগ জরিনার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। জরিনাকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর মীরার সামনে এসে দাঁড়ায়। সোহাগ মির্জা, এবার খুশি হয়েছ তো তুমি? মীরা। সোহাগ মির্জা, কি হলো কথা বল। মীরা, কি বলবো? সোহাগ মির্জা, মেয়েটিকে বের করে দিয়েছি। দেখতে পেয়েছ? মীরা, আমাকে দেখানোর জন্য কি বের করেছেন? সোহাগ মির্জা, না। মীরা, তাহলে আমাকে কেন বলছেন? সোহাগ চুপ করে থাকে। কারণ সে ভালো করেই জানে এখন কিছু বললেই মীরা আবার ঝগড়া শুরু করে দেবে। মীরা একটু আর চোখে সোহাগের দিকে তাকিয়ে পাশ কেটে চলে যায়। সোহাগ বুঝতে পারে মীরা তার উপর ভীষণ রেগে আছে। তাই দুশ্চিন্তায় পড়ে থাকে। সোহাগ অফিসে না গিয়ে বসে বসে ভাবে কিভাবে মীরার রাগ ভাঙাবে। ওদিকে মীরাও মুখ ফুলিয়ে বসে আছে। সোহাগ আর মীরার কাছে আসছে না দেখে। দুপুরে সোহাগ রান্না করছে, হঠাৎ দেখে মীরাকে কিচেনের বাইরে থেকে উকি ঝুঁকি দিতে। সোহাগ মীরাকে টেনে এনে পাশে দাঁড় করিয়ে রান্না করতে থাকে। রান্না করতে করতে সোহাগ মীরার সাথে অনেক কথা বলে, কিন্তু মীরা সোহাগের সাথে একটাও কথা বলে না। সোহাগ রেগে মীরাকে কিছু বলতে গেলেই মীরা তখনও ঝগড়া শুরু করে দেয়। রাইসা খাবার টেবিলে বসে তার শাশুড়ি মায়ের সাথে ফোনালাপ করছিল। ভাইয়া ভাবির ঝগড়া শুনে ফোনটা রেখে দৌড়ে এসে দেখে ভাইয়ার মাথার উপর ময়দার কৌটা। আস্তে করে ময়দার কৌটাটা মাথা থেকে তুলতেই ভাইয়ার সারা শরীরে ময়দার গুঁড়া লেগে ভূতের মতো দেখতে লাগছে। আর ভাবি হাসছে। সোহাগ মির্জা, এটা কি করলে? মীরা, বেশ করেছি। আমার উপর চিল্লাচ্ছিলেন কেন? সোহাগ মির্জা, আমি তোমার উপর চিল্লাচ্ছিলাম? মীরা, হুমম। সব সময় নিজের অধিকার খাটাবেন সেটা হবে না। সোহাগ মির্জা, তাই নাকি? সোহাগ মীরাকে ময়দা মাখা অবস্থায় জড়িয়ে ধরে। দুজনের খুনসুটিমূলক রোমাঞ্চ দেখে রাইসার মনটা খারাপ হয়ে যায়। রাইসা রাইসুলের কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে আসে। আর তো মাত্র কটা দিন। তারপর রাইসুলও এমনভাবেই রাইসার কাছে থাকবে। ঠাসস। আপু, একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলি না? আমি আবার যাব আপু। আবার যাবি? কি করতে যাবি? সরি আপু। তুই না চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী? কেমন অভিনয় করলি যে একটা ঘণ্টাও সোহাগ মির্জার বাড়িতে থাকতে পারলি না? আমাকে আর একটাবার লাস্ট সুযোগ দাও আপু। আমি ঠিকমতই অভিনয়টা করছিলাম, কিন্তু এমনভাবে বের করে দেবে সেটা বুঝতে পারিনি। বের করে দিলই চলে আসতে হবে? আমি অনেকবার কলিং বেল বাজিয়েছিলাম, কিন্তু কেউ দরজাটা খুলছিল না। তাই চলে আসবি? তুই অপেক্ষা করতিস? জানিস না সোহাগ মির্জা আমাদের সাথে কি কি করেছে? সব জানি আপু। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। তোকে যেটা বলেছিলাম করেছিস? হ্যাঁ আপু, আমি সোহাগ মির্জার বাড়ির নানা জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছি। গুড। একটা কাজ অন্তত করেছিস। চল গিয়ে দেখি কি করছে। মির্জা প্যালেস। দুপুরের খাওয়া দাওয়া শেষ। এত থালাবাসন পরিষ্কার করে সোহাগ মীরাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। মীরা, কি হলো? এখানে নিয়ে আসলেন কেন?
সোহাগ মির্জা কাল কি বলেছিলে মনে নেই? মীরা কি বলেছিলাম? সোহাগ মির্জা মনে পড়ছে না? মীরা না। সোহাগ মির্জা বলেছিলে সকালে ঘুম থেকে উঠেই রাইসা আর আমার জন্য চা করে দিবেন। তারপর সকালের নাস্তা বানিয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করে অফিসে যাবেন। দুপুরে জাস্ট 12টা বাজলেই বাড়িতে চলে আসতে হবে। নিজের হাতে রান্না করে আমাদের সাথে লাঞ্চ করবেন। তারপর এটো থালা বাসন পরিষ্কার করে 2 ঘন্টা আমার শরীরের যেখানে যেখানে এতদিন আঘাত করেছেন সেখানে সেখানে ম্যাসাজ করে দিবেন। মীরা আপনি কি এখানে আমার শরীরের ম্যাসাজ করতে এনেছেন? সোহাগ মির্জা বুঝেছ তাহলে? মীরা জান করা লাগবে না। আপনার এই শাস্তিটা মওকুফ করে দিল ম। সোহাগ মির্জা তা বললে তো আমি শুনছি না। সারাদিন ধরে এত খাটাখাটনি করে সংসারের সব কাজ করেছি। আর তুমি কি ভাবো এখন এটুকু কাজ করতে পারবো না? সোহাগ মীরাকে নিয়ে বিছানায় উঠিয়ে বসায়। এবার বলো তো তোমার শরীরের কোথায় কোথায় আঘাত করেছি আমি? কি হলো তাড়াতাড়ি দেখাও। তুমি যদি না দেখাও আমি ম্যাসাজ করা কখন শুরু করব? মীরা বিছানার থেকে উঠে যায়। মীরা আপনার এসব ন্যাকামো দেখতে আমার ভালো লাগছে না। সোহাগ মির্জা তাই নাকি? বেশি কথা না বলে চুপচাপ বিছানায় আসো। মীরা না। সোহাগ আবার মীরাকে বিছানায় বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। সোহাগ আবার বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। তারপর সোহাগ নিজেই উঠে দাঁড়ায়। সোহাগ মির্জা বসবে না তো? ঠিক আছে। সোহাগ মীরাকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হাত দুটো মীরার কোমরে গুজে থুতনিটা মীরার মাথার সিঁথিতে ঠেকায়। আস্তে আস্তে মীরার চুলের কাছে নাকটি নিয়ে আসে। তারপর মীরার চুলে নাক ডুবিয়ে কিছুক্ষণ পর ঠোঁটের পরশ দিতে মীরার গলাতে এসে থেমে যায়। মীরার পিঠে সোহাগের হাত পড়তেই মীরা আহ করে ওঠে। তখন সোহাগ মীরাকে ছেড়ে দিতে চাই কিন্তু মীরা সোহাগকে শক্ত করে ধরে রাখে, তাই সোহাগ আবার মীরাকে কাছে টেনে নিয়ে পিঠে আলতোভাবে হাত বুলায়। সোহাগ মির্জা মীরা। মীরা হুমম। সোহাগ মির্জা আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি তাই না? মীরা হুমম। সোহাগ মির্জা আর করব না দেখো। এখন থেকে প্রচুর আদর দেব। তোমাকে আমি সবসময় ভালোবাসায় মুড়িয়ে রাখব। হঠাৎ সোহাগের ফোনটা বেজে ওঠে। সোহাগ তাকিয়ে দেখে আননন নাম্বার। ফোনটা কাটতে যাবে মীরা বলে আজ অফিসে যাননি, ইম্পর্টেন্ট ফোনকল হয়তো। রিসিভ করুন। সোহাগ রিসিভ করতেই ওপাশ থেকে কি সোহাগ মির্জা বউকে আদর করা হচ্ছে? সোহাগ মীরাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। কণ্ঠস্বরটা খুবই পরিচিত লাগছে। সোহাগ মির্জা কে বলছেন? ওপাশ থেকে আমাকে আপনি খুব ভালো করেই চেনেন। আপনাকে বলেছিলাম না? প্রতিশোধটা তোলা থাকল। ধরে নিন আজ থেকেই শুরু। সোহাগ মির্জা মানে? ওপাশ থেকে মানেটা সময় হলেই বুঝতে পারবেন। আজ এটুকুই জেনে রাখুন আমি আসছি সোহাগ মির্জা, খুব শিগগিরই আসছি। সোহাগ মির্জা হ্যালো হ্যাল। টুট টুট টুট। কলটা কেটে যায়। সোহাগের আর বুঝতে বাকি থাকে না কলটা কে করেছিল। তাই দেরি না করেই ওয়াশরুমে গিয়ে খুব দ্রুত রেডি হয়ে বেরিয়ে আসে। মীরা কি? কোথাও যাচ্ছেন? সোহাগ মির্জা। মীরা কি হলো কথা বলুন। সোহাগ মির্জা এখন আমি তোমাকে কিছু বলতে পারছি না। ফিরে এসে সব বুঝিয়ে বলবো। মীরা কখন ফিরবেন? সোহাগ মির্জা রাতে। মীরা বেশি রাত করবেন না কিন্তু। সোহাগ মির্জা ঠিক আছে। রাইসা আর তুমি সাবধানে থেকো। কলিং বেল বাজলেই দরজা খুলে দিও না। আমি আসলে ফোন করব তখন খুলো।
মীরা, কেন খুললে কি হবে? এমনভাবে বলছেন যেন ডাক্তার। তো আসো। সোহাগ মির্জা হুসসস। বড্ড বেশি কথা বল তুমি। যা বলেছি তাই করো। মনে থাকবে? মীরা হুমম। মীরার কপালে একটা চুমু এঁকে দিয়ে বেরিয়ে যায় সোহাগ। মীরা আর রাইসা দুজনে রুমে বসে গল্প গুজব করছে। হঠাৎ রাইসার ঘোরের জানালায় কেউ একজন ঢিল ছুঁড়ে দিয়ে চলে যায়। রাইসা এগিয়ে গিয়ে দেখে ঢিলের সাথে একটি কাগজ মোড়ানো, যাতে লেখা আছে, আমি জানি তোমার সন্তান কোথায় আছে। যদি তোমার সন্তানকে পেতে চাও এক্ষুনি রূপসা ব্রিজের নিচে চলে এসো। রাইসা ব্যাপারটা মীরাকে গিয়ে জানায়। মীরা রাইসাকে একা যেতে দিতে চায় না, তাই দুজনে মিলেই রওনা হয়। ওদিকে সোহাগ মির্জা, মোনা, কোথায় তুমি মোনা? চিৎকার করে ডাকতে থাকে সোহাগ মোনাকে। মোনার মেজ বোন জুলির সোহাগের চিৎকার শুনে বেরিয়ে আসে। জুলি, এ কি সোহাগ মির্জা? এখানে কি মনে করে আসলেন? সোহাগ মির্জা, তোমার বোন কোথায় জুলির? জুলি আমার বোন? হা হা হা। কোনো বোনের কথা বলছেন আপনি? সোহাগ মির্জা, প্লিজ জুলির বল তোমার আপু কোথায়? জুলি আমার আপু? তা হঠাৎ আমার আপুকে আপনার কি দরকার পড়ল? সোহাগ মির্জা, সেটা তোমাকে আমি পরে বলবো। এখন তোমার আপুকে একটু ডেকে দাও, তার সাথে আমার কিছু কথা বলার আছে। জুলি, সরি, আমার আপু এখন বাসায় নেই, আর যদিও থাকতো আপনার সাথে কখনোই কথা বলতে চাইতো না। সোহাগ মির্জা, কেন? জুলি, কেন সেটা আবার জানতে চাইছেন? ভুলে যাবেন না সোহাগ মির্জা, আপনার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, ছোট বোন দিনাকে হারিয়েছি। সোহাগ মির্জা, তোমরা ভুল বুঝছ আমাকে। জুলি, আমরা ভুল বুঝছি? যেটা নিজের চোখে দেখেছি সেটাও কি ভুল? সোহাগ মির্জা, হ্যাঁ হ্যাঁ ভুল। তোমরা ভুল বুঝছ আমাকে। সেদিন আমি দিনাকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আমি যখন চলে যাই তখন স্যান্ডি তোমাদের বাড়িতে ঢোকে। আমার পুরো বিশ্বাস সেই রাতের ঘটনার জন্য স্যান্ডিই দায়ী। জুলি, মিথ্যা বলবেন না সোহাগ মির্জা। দিনা নিজে আমাদেরকে ফোন করে বলেছিল আপনি ওকে ভালোবাসেন, বিয়ে করতে চান। সেদিন আপনিই আমাদের বাড়িতে ছিলেন, আর ওর সাথে। সোহাগ মির্জা, আমি এমনটা কিছুই করিনি। আমি তো জানতামই না দিনা আমাকে ভালোবাসে। আমি তো শুধু ওকে বোঝাতে চেয়েছিলাম আমি মীরাকে ভালোবাসি আর মীরাকে বিয়ে করতে চাই। জুলি, আমি বিশ্বাস করি না। সোহাগ মির্জা, তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, কিন্তু না, তুমিও মোনার মতোই আমাকে ভুল বুঝলে। আরে ও তো আমার ফ্রেন্ড ছিল। স্কুল, কলেজ, ভার্সিটি একসাথে আমরা পার করেছি। ও আমাকে বুঝল না। তুমি কিভাবে বুঝবে? দিনাকে আমি শুধুই ছোট বোনের মতো দেখতাম। দিনার সাথে এমন কিছু আমি কল্পনায়ও ভাবতে পারি না। আমি জানতামই না দিনাকে রেপ করে খুন করা হয়েছিল। তোমাদের অসুস্থ বাবাকে খুন করা হয়েছিল। কারণ নিউজটা আমি দেরিতে পাই, আর পাওয়া মাত্রই ছুটে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে পাইনি। তোমাদের বাড়িতে আদালত কর্তৃক সিল পড়ে গিয়েছিল। ব্যবসায় ডুবে গিয়েছিল তোমার বাবার। সবার ঋণ আমি পরিশোধ করি। তোমাদের বাড়িটা আমি নিলামির হাত থেকে বাঁচাই। আর তোমরা কি না? জুলি, এর সবই আপনার নাটক। আমাদের কাছ থেকে আপনজনদের কেড়ে নিয়ে আবার দয়া দেখাতে কে বলেছিল আপনাকে? সোহাগ মির্জা, সবই কি দয়া? আচ্ছা, তোমাদের দয়া দেখিয়ে আমার কি লাভ? আমি যদি এতই খারাপ হব তাহলে কেন তোমাদের জন্য ভাবব? জুলির ভেবে দেখে সত্যিই তো, এটা তো ভেবে দেখিনি।
সোহাগ মির্জার কি লাভ ছিল আমাদের উপকার করার? তাছাড়াও উনি তো আমার দিকে কখনো খারাপ নজরে তাকায়নি। সোহাগ ঘুরে চলে যাচ্ছে। জুলির সোহাগকে ডাক্তার দেই। জুলি সোহাগ ভাইয়া। সোহাগ পিছনে জুলির দিকে ঘুরে তাকায়। জুলি ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করছি। এখন খুব দেরি হয়ে গেছে। মোনা আপু প্রতিশোধ নেওয়ার জন্য মীরা আপু আর রাইসাকে কৌশলে রূপসা ব্রিজ নিয়ে গেছে। সোহাগ মির্জা কি বলছো কি তুমি? জুলি হ্যাঁ ভাইয়া। আপু ওদেরকে মেরে ফেলবে। সোহাগ মির্জা তোমার আপুকে আটকাও। জুলির মোনাকে ফোন করে কিন্তু ফোনটা বন্ধ পায়। জুলি মোনা আপুর ফোনটা বন্ধ ভাইয়া। আমাদেরকে ওখানে যেতে হবে। মীরা কে আপনি? আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? মোনা মীরার চুলের মুঠি টেনে ধরে। মোনা আমি কে সেটা জানতে চাস? তোর জম আমি। মীরার মাথায় হাতের বন্দুকটা দিয়ে অনবরত আঘাত করতে থাকে মোনা। রাইসা প্লিজ মোনা আপু আমার ভাবিকে তুমি ছেড়ে দাও। মারতে হয় আমাকে মারো। মোনা মরবার এত শখ তোর? ঠিক আছে আগে তোকেই মারব। মীরা না আমাকে মারো ওকে ছেড়ে দাও। রাইসা না আমাকে। মীরা না আমাকে। মোনা রেগে যায় বাজ। অনেক হয়েছে। আজ তোরা দুজনই মরবি। তোদের মৃত্যু এতটা যন্ত্রণাদায়ক হবে যে দাফন করার জন্য শরীরের একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। মোনা মীরার দিকে তাকায় আগে তোকেই মারি। বন্দুকটা নিয়ে মীরার সামনে ধরে। তারপর 1 থেকে 10 পর্যন্ত গুনে ঘ্যাচাং করে মীরার বুকে একটা গুলি বসিয়ে দেয়। তারপর মোনা তার গুন্ডাক্তার লোকে ডেকে মীরাকে জাহাজে উঠিয়ে দেয়। আর গুন্ডাক্তার লোকে বলে যাও গিয়ে মাছ নদীতে ফেলে এসো একে। গুন্ডাক্তার লো মাছ নদীতে মীরাকে গিয়ে ফেলে দিয়ে মোনাকে ফিরে এসে জানায়। মোনা তখন একটা বিজয়ীর হাসি দিয়ে চিৎকার করে বলে, সোহাগ মির্জা আমার বোনের সাথে যা করেছিস আমি তার প্রতিশোধ নিতে পেরেছি। রূপসা নদীর মাছগুলো তোর বউকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারপর রাইসার দিকে বন্দুকটা ধরে। জুলির এসে বন্দুকটা ধরে উপরের দিকে ঘুরিয়ে দেয়। মোনা জুলির তুই এখানে। জুলি তুমি কি করছিলে আপু? মোনা প্রতিশোধ নিচ্ছিলাম। জুলি কোথাও একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে আপু। মোনা কি বলতে চাস তুই? জুলি আপু আমার মনে হয় সোহাগ ভাইয়া নির্দোষ। মোনা ঠাসস করে জুলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মোনা তুই কি বলছিস জানিস? জুলি হ্যাঁ আপু আমি যা বলছি ভেবেই বলছি। সোহাগ এসে রাইসার বাঁধনটা খুলে দিয়ে রাইসাকে জড়িয়ে ধরে। সোহাগ মির্জা তুই ঠিক আছিস তো বোন? রাইসা ভাইয়া। রাইসা কাঁদতে থাকে। সোহাগ মির্জা কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি না। সোহাগ এদিকে ওদিকে তাকিয়ে মীরা কোথায়? রাইসা ভাইয়া ভাবি। সোহাগ মির্জা কি? রাইসা ভাবিকে মোনা আপু। সোহাগ মির্জা হুমম। তারপর রাইসা মোনা আপু ভাবিকে। সোহাগ মির্জা আমার এবার খুব ভয় করছে কিন্তু ছুটকি তাড়াতাড়ি বল। কি করেছে মোনা আমার মীরার সাথে? রাইসা তুমি শান্ত হও ভাইয়া আমি বলছি। সোহাগ মির্জা কি করেছে মোনা ওর সাথে? রাইসা মেরে ফেলেছে। মোনা আপু ভাবিকে মেরে রূপসা নদীতে ফেলে দিয়েছে। সোহাগ মির্জা না। সোহাগ চিৎকার করে বসে পড়ে। খুব জোরে কাঁদতে থাকে সোহাগ। এমন সময়ে হঠাৎ কেউ এসে তার রক্তে ভেজা নরম হাতটি দিয়ে সোহাগের কাঁধ স্পর্শ করে। সোহাগ ঘুরে দাঁড়িয়ে দেখে মীরা রক্তাক্ত অবস্থায় দুলছে। সোহাগ মীরাকে ধরতেই মীরা জ্ঞান হারিয়ে ফেলে। সোহাগ মির্জা এই মীরা কথা বল। কথা বল বলছি। কি হয়েছে তোমার মীরা?
রাইসা ভাইয়া, ভাবির গুলি লেগেছে। এক্ষুনি ভাবিকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে, আর দেরি করো না। সোহাগ মীরাকে কোলে তুলে নিয়ে হসপিটালে যাবে। মোনা এসে সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোনা, ভেবেছিলাম তোর বউকে মারব, বোনকে মারব, কিন্তু না, তোর বউ বেঁচে ফিরে আসলো। তবে এখন যখন তুই এসেই গিয়েছিস, আজ নিজের হাতে তোদের সবাইকে খুন করব। সোহাগ মির্জা, দেখ মোনা, তোর রাগ আমার উপর, আমার মীরাকে তুই বাঁচতে দে। মোনা, বাঁচতে দেব? হা হা হা, তুই বাঁচতে দিয়েছিলি আমার বাবা বোনকে? সোহাগ মির্জা, তুই ভুল করছিস মোনা। মোনা, আমি ভুল করছি? আজ আমি আমার বাবা বোনের প্রতিশোধ নিচ্ছি। এখন যখন সুযোগ পেয়েই গেছি, নিজের হাতে তোকে আর তোর পরিবারকে খুন করে প্রতিশোধ পূর্ণ করব। মোনা সোহাগের দিকে বন্দুকটা ধরে। যেই গুলি ছুড়তে যাবে তখনই পুলিশ এসে মোনার হাতে ঘ্যাচাং করে একটা গুলি বসিয়ে দেয়। মোনার হাত থেকে বন্দুকটা ছিটকে দূরে গিয়ে পড়ে। তারপর পুলিশ মোনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোনা সোহাগকে বলে যায়, আমি আবার ফিরে আসব সোহাগ মির্জা। তোর প্রতি প্রতিশোধ নিতে, তোকে শাস্তি দিতে, কথাটা মনে রাখিস। সোহাগ মীরাকে হসপিটালে নিয়ে যায়। মীরার শরীরে গুলি ছুঁয়ে বেরিয়ে যাওয়ার কারণে মীরা এখন বিপদমুক্ত। মীরাকে কেবিনে শিফট করা হয়েছে। রাইসা আর সোহাগ মীরার পাশে বসে রয়েছে। রাইসা, আচ্ছা ভাবি, তোমাকে না নদীতে ফেলে দিয়েছিল? মীরা, পালিয়েছিলাম। রাইসা, মানে? মীরা, আমাকে জাহাজে উঠিয়ে গুন্ডাক্তার লো গল্প করছিল। আমি সুযোগ বুঝে সেখান থেকে পালায়। তারপর গুন্ডাক্তার লোর মধ্যে একজন আমাকে চিনতে পেরে পালাতে সাহায্য করেছে, আর তার সাথীদের বলে আমাকে সে নদীতে ফেলে দিয়েছে। রাইসা, কিভাবে চিনল ওই গুন্ডাক্তার তোমাকে? মীরা, রাইসুলের ডাক্তার তারি পড়ার টাকার জন্য একদিন তার স্ত্রীকে আমি কিডনি ডোনেট করেছিলাম। রাইসা, ওহহ। সোহাগ মির্জা, এসব কথা এখন বাদ দাও। আগে সুস্থ হও, তারপর বলবে। 20 বছর পর। মায়া, হাহাহা। রুসা, হাসছিস কেন মায়া? মায়া, কি করব বল? তোর এই গল্পটা শুনে আমার মুভি লাগছে। রুসা, সেই তো। তোর বিশ্বাস হলো না? এই জন্যই বলতে চাচ্ছিলাম না। মায়া, নানা বল, তারপর কি হলো? রুসা, আমি আর কিচ্ছু বলবো না। তোর বিশ্বাস হলো না তো যা ভাগ। মায়া, হই শালি, একটা গল্প শেষ না করে বাহানা শুরু করেছিস। আগে বল, তারপর কি হলো? রুসা, এটা গল্প না মায়া, এটা আমার মামা মামির। মায়া, কি? রুসা, মা আমাকে এই গল্পটা ছোটবেলা থেকেই শোনাত। আমার মামা মামি এখন আর একসাথে থাকে না। মায়া, মানে? রুসা, বাদ দে ওসব কথা। এখন জলদি চল তো, অফ টাইম শেষ। দেরি করলে ডাক্তার তার মাহির এসে তোর ব্যান্ড বাজাবে। মায়া, হই এক যন্ত্রণা। লোকটার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো, শুধু আমি ছাড়া। যখন তখন শুধু আমাকে জ্ঞান দেয়। রুসা, কারণ তোর কাজগুলো এমন যে তোকে জ্ঞান না দিলেও হয় না। মায়া, জ্ঞান কি মা কম দেয়? তবুও কি ভেবে যে মেডিকেলে পড়তে পাঠালো? আমি তো অ্যাডমিশন টেস্টেও ফেল করার কত চেষ্টা করেছিলাম, কিন্তু কি করতাম, ওই মাহির বজ্জাতটা এসে যেহারে খাতার উপর হুমড়ি খেয়ে পড়েছিল। বজ্জাতটাকে দেখাতে গিয়ে নিজেই ফেঁসে গেছি। কপাল আমার, সেই ডাক্তার তারি পড়তে আসা লাগল। রুসা, ওভাবে বলিস না মায়া। স্যার কত ভালো, আমাদের বকে তো ভালোর জন্য। মায়া, থামবি তুই? ওই বজ্জাতটার হয়ে আর সাফাই গায়তে আসবি না। মাহিরকে বজ্জাত? মায়া? হঠাৎ মাহিরের কণ্ঠস্বর শুনে মায়া তাকিয়ে দেখে মাহির সামনে দাঁড়ানো
মাহিরের চোখ দুটো রাগে গজগজ করছে। ভয় মায়ার হাত পা ঠান্ডাক্তার হয়ে যাচ্ছে। মাহির রুসা ক্লাসে যাও। রুসা ওকে স্যার। মাহির দাঁড়াও মায়া। তুমি কোথায় যাচ্ছ? মায়া আপনি বললেন তো ক্লাসে যেতে। মাহির কানে কি সমস্যা আছে তোমার? মায়া কেন স্যার? মাহির আবার বলছো কেন? মায়া সরি স্যার। মাহির সরি? কিসের জন্য? মায়া আর কখনো আপনাকে কিচ্ছু বলবো না। মাহির তোমার মধ্যে শিক্ষা দীক্ষার খুব অভাব। শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানো না। মায়া স্যার আমি আসলে। মাহির কি? শোনো মেয়ে এটা লাস্ট। নেক্সট টাইম যেন এভাবে কোনো শিক্ষকদের নিয়ে বলতে না শুনি। মনে থাকবে? মায়া মাথা কাত করে হ্যাঁ বলে। মাহির ধমক দিয়ে আবার জিজ্ঞাসা করে, মুখে বল মনে থাকবে? মায়া জি স্যার। মাহির হুমম। এবার ক্লাসে যাও। আজ সোহাগের জন্মদিন। মীরা বাড়িতে অনেক ভালো ভালো রান্না করছে। যা যা খেতে সোহাগ পছন্দ করে তার সব। রান্নার শেষে মীরা খাবারগুলো নিয়ে বাইরে আসে। কিছু সুবিধাবঞ্চিত পথশিশু বসে আছে খাবারের অপেক্ষায়। তাদেরকে পাত পেরে খেতে দিয়ে শাড়ির আঁচলে চোখের পানি মুছছে মীরা। খাওয়ানোর শেষে যখন শিশুগুলো চলে যায় মীরা দৌড়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা সুটকেসটা বের করে। সোহাগের ছবিটা হাতে নিয়ে কাঁদে। অনেক অসম্মান, অবহেলা আর অপমান নিয়ে মীরা সোহাগের বাড়ি থেকে সেদিন রাতে বেরিয়ে এসেছিল। তারপর আর নিজের আপনজন কারো সাথে যোগাযোগ রাখেনি। মীরা সোহাগের ছবিতে হাত বুলাচ্ছে আর কাঁদছে। মীরার চোখের পানি গড়িয়ে সোহাগের ছবির ফ্রেমে পড়ছে। মীরা আপনি আমাকে ভুল বুঝলেন? এত বড় অপবাদ দিল না আমাকে আপনি? মায়া ও তো আমার আর আপনার সন্তান। কিন্তু আপনি ভাববেন না, আমি কখনো মায়াকে জানতে দেব না ওর পিতৃ পরিচয়। ওর মাও আমি আর বাবাও আমি। ও কখনো আপনার কাছে নিজের পরিচয় নিয়ে যাবে না। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। জীবন থেকে 20টা বছর চলে গেল। এর মধ্যে এমন একটা রাত নেই আমি আমার মীরাকে নিয়ে ভাবিনি। এমন একটা দিন নেই তোমায় অনুভব করিনি। তুমি আছো, তুমি ছিলে আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই থাকবে আমার জীবনে। তুমি বলতে না মীরা, আমি সত্যিই খুব পচা, নোংরা, খারাপ একটা মানুষ। সত্যিই আমি তোমার যোগ্য নই। ভুল বুঝেছি আমি। ভুল বুঝে তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছি। আর আজ আমি তার শাস্তি পাচ্ছি। তোমাকে হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার জীবনে। আমি জানি না আর কখনো তুমি ফিরে আসবে কিনা। বলবে কিনা ওগো আমাকে একটু ভালোবাসুন, একটু আদর দিন। তবুও আমি তোমার অপেক্ষা থাকি। খুব ভালোবাসি যে তোমায়। মীরার ছবি বুকে নিয়ে কথাগুলো বলে কাঁদতে থাকে সোহাগ। হঠাৎ সোহাগের কাঁধে কারো হাত পড়ে। সোহাগ চোখের পানি মুছে তাকিয়ে দেখে বোন রাইসা ছলছল চোখে সোহাগের দিকে তাকিয়ে আছে। সোহাগ মির্জা তুই কখন এলি ছুটকি? রাইসা। সোহাগ মির্জা কি হলো কথা বলছিস না? রাইসা আর কত নিজের কষ্টগুলো সবার থেকে লুকাবে ভাইয়া? সোহাগ মির্জা কিসের কষ্ট? মুচকি হাসি দিয়ে বলে। রাইসা ভাবির ছবি বুকে নিয়ে এতক্ষণ তুমি যেই কথাগুলো বলছিলে তার সব আমি শুনেছি। এত ভালোবাসো তুমি ভাবিকে? তাহলে কেন ভাইয়া? সেদিন ভাবির কথাগুলো যদি একবার শুনে নিতে তাহলে আজ এইভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। আমার ভাবি যে ফুলের মতন পবিত্র। সোহাগ মির্জা খুব ভুল করেছি আমি। না ভুল কেন বলছি আমি যে অপরাধী।
রাইসা, ওই মিথ্যাবাদী হাসানের কথায় তুমি সেদিন বিশ্বাস না করলে ভাবি আজ আমাদের সাথেই থাকত। সোহাগ রাইসাকে জড়িয়ে ধরে খুব জোরে কাঁদে। সোহাগ মির্জা, ভুল করেছি রে বোন, অনেক বড় ভুল করেছি। আমার তখন মাথার ঠিক ছিল না, আর তাই তো মীরাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। শুধু আমার সিদ্ধান্তটা ওর উপর চাপিয়ে দিয়েছি। ও এখন কোথায় আছে, কেমন আছে, কিছুই আমি জানি না। রাইসা ভাইয়া, কেঁদো না প্লিজ, আমি তোমাকে এভাবে কাঁদতে দেখতে পারছি না। রাইসা সোহাগকে বসিয়ে হাতে এক গ্লাস পানি ধরিয়ে দেয়। সোহাগ ডগডগ করে পানিটুকু খেয়ে নেয়। সোহাগ মির্জা, আচ্ছা রাইসা, তোর ভাবি তো জানে আমার খুব রাগ, তাহলে এভাবে কেন আমাকে ছেড়ে চলে গেল? ও কি পারত না প্রতিবারের মতো তখনও আমাকে একটু সময় দিতে, একটু বোঝাতে? ও তো জানে আমি ওর উপর যতই রাগ করে থাকি না কেন ওকে ছাড়া থাকতে পারি না। রাইসা, আত্মসম্মানবোধ। হ্যাঁ ভাইয়া, একটি মেয়ে তার স্বামীর সব অন্যায় সহ্য করে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু চারিত্রিক অপবাদ সেটা কখনো একটি মেয়ে সহ্য করতে পারে না। আজ যদি ভাবির জায়গায় আমি হতাম, হয়তো আমিও রাইসুলকে ছেড়ে অনেক দূরে চলে যেতাম। সোহাগ মির্জা, হ্যাঁ, খুব খারাপ আমি। মীরা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর আমি জন্মদিনের পার্টিতে সকলের সামনে ছি। আমার ভাবতেও ঘৃণা করছে আমি আমার নিজের সন্তানকে অস্বীকার করেছি। বলেছি মীরার গর্ভে হাসানের অবৈধ সন্তান। রাইসা, হাসান তার প্রাপ্য শাস্তি পেয়েছে। সোহাগ মির্জা, কিন্তু মীরা, ও তো কোনো অপরাধ ছাড়াই এত অসম্মান সহ্য করেছে। ও অনেকবার আমার কাছে নিজের সম্মানটুকু ভিক্ষা চেয়েছে, বলেছে আমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আর আমি কিনা গোটা সমাজের চোখে আমার মীরাকে এতটা নিচে নামিয়ে দিল। রাইসা ভাইয়া, শান্ত হও। সোহাগ মির্জা, কিভাবে শান্ত হব বল? এতগুলো বছর ধরে ভেতরে ভেতরে আমার যে এই অপরাধবোধটুকু কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যে শেষ হয়ে যাচ্ছি বোন। মীরা আমাকে পায়ে পড়ে বলেছিল, বিশ্বাস করুন আমি পবিত্র, আমার সবকিছুই শুধু আপনার। আমি আপনার আমানত ওই হাসানকে নষ্ট করতে দেয়নি। আর আমি মীরাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও অনেকবার আমাকে ডেকেছে, আমি শুনিনি। আজ যখন ও নেই তখন আমি কষ্ট পাচ্ছি। আমার ভেতরটা শূন্য মরুভূমির মতো খা খা করছে। আচ্ছা, আমার সন্তান কি পৃথিবীর আলো দেখেছে নাকি আমার অংশ বলে মীরা তাকে? রাইসা, ছি ভাইয়া, এমন কথা বলো না। আমার ভাবি কখনো এমন কাজ করতে পারে না। সোহাগ মির্জা, যদি তাই হয় তাহলে তো এতদিনে আমার সন্তান অনেক বড় হয়ে গেছে। রাইসা, হুমম, একদম আমাদের রুষার সমবয়সী। মীরা মেডিকেল কলেজ এবং হসপিটাল একটানে টেবিলের উপর যা ছিল রাইসুল সব মেঝেতে ফেলে দেয়। বেল বাজাতেই নার্স, ডাক্তার তার সব ছুটে ছুটে আসে রাইসুলের কেবিনে। রাইসুল শিকদার, সব শেষ। আমার এতদিনের সব পরিশ্রম ধুলোয় মিশিয়ে গিয়েছে। এই হসপিটালটা শুধু আমার স্বপ্ন না, এর সাথে জড়িয়ে আছে আমার বোনের নাম। আজ সেই নামে সবাই। কি হয়েছে স্যার? রাইসুল রাগান্বিত দৃষ্টিতে সকলের দিকে তাকায়। রাইসুল শিকদার, কি হয়েছে সেটা আবার জানতে চাইছেন? আপনারা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারেন? কি হলো বুঝতে পারছেন না? রাইসুল টিভিটা অন করে। সবাই নিউজের নিচের হেডলাইনটা পড়ে মাথা নিচু করে ফেলে। কি হলো এখন মাথা নিচু করে আছেন কেন, কথা বলুন। কে করেছে শ্যামলী বসুর অপারেশনটা? ডাক্তার নাহিদ। শ্যামলী বসু তো 105 নাম্বার কেবিনে ছিল।
স্যার 105 নম্বর কেবিনের পেশেন্টের সার্জারি ডাক্তার তারমাহির খান করেছে। রাইসুল শিকদার ওয়াট? ডাক্তার টারমানহা জি স্যার। এটাই সত্যি। রাইসুল শিকদার নার্স এক্ষুনি গিয়ে ডাক্তার হিরকে ডেকে আনুন। নার্স গিয়ে ডাক্তার হিরকে ডেকে আনে। হুট করে মাহির ক্লাস ছেড়ে চলে যাওয়ায় ক্লাসের সব স্টুডেন্টরা অফ টাইম পালন করছে। কেউ ক্যান্টিনে যায় তো কেউ যার যার কাজ নিয়ে ব্যস্ত। মায়া গিয়ে হসপিটালের পেশেন্টদের খোঁজ খবর নিতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে রাইসুলের কেবিনের কাছে চলে আসে। সেখানে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ব্যাপারটা বুঝতে কেবিনের বাইরে উকি দেয়। আর দেখে মাহির বকা খাচ্ছে। রাইসুল শ্যামলী বসুর ফাইলটা মাহিরের মুখের উপর ছুঁড়ে মারে। মাহির ফাইলটা তুলে খুলে দেখে বিস্মিত হয়। কারণ রিপোর্টটা চেঞ্জ। রাইসুল শিকদার পেশেন্টের শরীরে কোনো রোগ না থাকা সত্ত্বেও কেন আপনি অপারেশন করেছেন? মাহির স্যার, আমি রিপোর্টটা দেখেই অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। রাইসুল শিকদার, তার মানে আপনি বলতে চাচ্ছেন সব জেনে শুনে একজন পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? মাহির, আমি সেটা কখন বললাম স্যার? আমি তো বলতে চেয়েছি রিপোর্টটা আমার দেখার সময় কেউ বদলে দিয়েছে। কেউ হয়তো আমাকে ফাঁসাতে চায়। রাইসুল শিকদার অদ্ভুত তো। কে আপনাকে ফাঁসাতে চাইবে? মাহির, বিশ্বাস করুন স্যার, আমি যখন রিপোর্টটা দেখেছিলাম তখন পেশেন্টের অপারেশন হওয়াটা খুব প্রয়োজন ছিল। রাইসুল শিকদার, তাই নাকি? তা কিভাবে মানব? আপনি যা বলছেন সত্যি বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? মাহির, স্যার, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে একটু সময় দিলেও আমি প্রমাণ জোগাড় করে আনতে পারব। রাইসুল শিকদার, বেশ, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে আপনার থেকে ডাক্তার তারির লাইসেন্স কেড়ে নেওয়া হবে। আর আপনাকে পুলিশেও দেওয়া হবে। মাহির, ওকে স্যার। মাহির রাইসুলের কেবিন থেকে বেরিয়ে এসে কেবিনের সামনে মায়াকে দেখতে পাই। মায়ার তো ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে, না জানি মাহির এখন তাকে কিনা কি বলবে। কিন্তু মায়াকে অবাক করে দিয়ে মাহির একটু আর চোখে তাকিয়ে মায়ার পাশ কেটে চলে যায়। মায়া, অদ্ভুত লাগলো ব্যাপারটা। লোকটা আমায় কিছু না বলেই চলে গেল। এমনটা তো আগে কখনো হয়নি। সত্যিই কি উনি অনেক বড় ঝামেলায় ফেসেছে? এখন পুরো হসপিটাল তার বিপক্ষে। কেউ উনার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি তো জানি উনি কখনো এত বড় ভুল করবেন না। আমার পুরো বিশ্বাস আছে উনার উপর। মায়া মনে মনে কথাগুলো ভেবে দৌড়ে গিয়ে মাহিরের সামনে এসে দাঁড়ায়। মাহির, কি হলো? মায়া, স্যার, আমি আপনাদের সব কথা শুনেছি। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? মাহির, কি করবে? মায়া, যা আপনি বলবেন। আমার মনে হয় আপনার পাশে আমার এখন থাকাটা খুব দরকার। মাহির, সরো সামনে থেকে। মায়া, না। মাহির, ঠিক আছে, এসো আমার সাথে। মাহির মায়াকে টেনে স্টোর রুমে নিয়ে যায়। মায়া, হে কি? এখানে কেন আনলেন? মায়া মনে মনে ভয় পায় হয়তো কথাটা বলার জন্য মাহির মায়াকে শাস্তি দেবে। ভয় মায়ার কপালে ঘাম চলে আসে। মাহির মায়ার হাত দুটি শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। মাহির, কি সাহায্য করবে তুমি আমার? মাহির মায়ার দিকে মুখটা এগিয়ে নিয়ে আসে। মায়া লজ্জা লজ্জা মুখ করে বলে, কি করছেন আপনি? মাহির মায়ার এক হাত ছেড়ে দিয়ে স্টোররুমের লাইটটা অন করে। লাইট অন হলে মায়া চোখটা তুলে মাহিরের দিকে তাকায়। তখন মাহির মায়ার আরেকটা হাত ছেড়ে দিয়ে মায়াকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। মাহির, কি করব ভেবেছিলে? শোনো মেয়ে, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মাকে খুশি করতে।
তাছাড়া তোমার মতন একটা পিতৃপরিচয়হীন মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর কখনো স্ত্রী হওয়ার কথা মনেও করো না। মানুষ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা আমার প্রফেশনাল প্লেস। মনে থাকবে কথাটা? ধমক দিয়ে বলে, বল মনে থাকবে। মায়া হুমো মনে থাকবে। ভয় ভয় বলে মায়া। মাহির গুড। এখানে শ্যামলী বসুর সেই নকল ফাইলটা পাওয়া যেতে পারে। সাহায্য করতে চেয়েছিলে না? এখন খোঁজো। মায়া এখানে তো অনেক ফাইল। কোথায় খুঁজব? মাহির তা আমি জানি না। এই আমি বসলাম, তুমি খুঁজে এনে আমার কাছে দাও। একটা চেয়ার টেনে এনে মাহির পায়ের উপর পা তুলে বসে পড়ে। মায়া 2 ঘন্টা ধরে স্টোররুমে শ্যামলী বসুর ফাইলটি খুঁজে চলেছে। আর মাহির আর চোখে মায়ার দিকে তাকিয়ে আছে। একটা মুহূর্তও মায়াকে স্থির থাকতে দিচ্ছে না। এদিকটায় খোঁজো, ওদিকটায় খোঁজো, পায়ের উপর পা তুলে হুকুম করে চলেছে। মায়া চেয়ার নিয়ে উপরের তাকের ফাইলগুলো নামাতে চেষ্টা করে। হাতটি উঁচু করে ফাইলগুলো নামাতে গেলেই পুরনো ফাইলগুলোর ভেতর থেকে কিছু ছোট ছোট তেলাপোকা বেরিয়ে এসে মায়ার হাত বেয়ে কামিজের মধ্যে ঢুকে যায়। মায়া চিৎকার করে লাফাতে লাফাতে চেয়ার থেকে নেমে মাহিরের সামনে এসে কামিজ ঝাড়তে থাকে। মায়া হা। মাহির খপ করে মায়াকে ঠেলে পাশের দরজাটার সাথে মিশিয়ে মায়ার মুখটা হাত দিয়ে চেপে ধরে রাখে। মাহির, সমস্যাটা কি তোমার? এইভাবে চিৎকার করছো কেন? মায়া মাহিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোতলাতে তোতলাতে বলে। মায়া, তেত তত তেলাপোকা। মাহির, ওয়াট? তেলাপোকা মায়ার কামিজের মধ্য পিঠের দিকে চলে যায়। মায়া উল্টো ঘুরে মাহিরকে ইশারায় দেখায় যে সে হাতে পাচ্ছে না। মাহির দেখে খেয়াল করে হ্যাঁ, সত্যিই মায়ার কামিজের মধ্যে কিছু একটা দৌড়াদৌড়ি করছে। তাই আর কিছু না ভেবেই মাহির মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। মায়ার ঘাড়ের উপর থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে কামিজের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তারপর হাতিয়ে তেলাপোকা ধরে বের করে আনে। আচমকা মাহিরের এমন আচরণে মায়া হতবম্ব হয়ে যায়। গলা থেকে কোনো স্বর বের হয় না। মাহিরও বুঝতে পেরে মায়ার থেকে অনেকটা দূরে সরে দাঁড়ায়। পাশের পড়ে থাকা অনেকগুলো ফাইলের মধ্যে চোখ যেতেই শ্যামলী বসুর নামটা দেখে ফাইলটা টেনে তোলে মাহির। মাহির, পেয়েছি। এক্ষুনি ফাইলটার থেকে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করতে হবে। তাহলেই জানা যাবে হসপিটালের আর কে কে এই ফাইলটা স্পর্শ করেছে। আর এই হসপিটালের এমন কে আছে যে আমাকে ফাঁসাতে চাই? মায়া, আপনাকে কেউ কেন ফাঁসাতে চাইবে? মাহির, সেটা জেনে তোমার কি কাজ? যাও এখান থেকে। মায়া মুখটি ফ্যাকাশে করে চলে যাবে বলে স্টোররুমের দরজাটা খুলছে, যা জ্যামে আটকে আছে। মাহির, কি হলো? যেতে বলেছি না তোমাকে? মায়া, স্যার, দরজাটা খুলতে পারছি না। মাহির, একটা দরজা খুলতে এত ঢং? চোখ পাকিয়ে মায়াকে সরতে বলে মাহির দরজাটা টেনে দেখে সত্যিই খোলা যাচ্ছে না। মাহির, ওহহ, সিট। আমি তো ভুলে গিয়েছিলাম। মায়া, কি স্যার? মাহির, দরজাটা একবার বন্ধ করলে বাইরে থেকে ধাক্কা না দিয়ে খোলা যায় না। মায়া, তাহলে এখন কি হবে? মাহির, জানি না। আমার ফোনটা কেবিনে রেখে এসেছি। নইলে স্নিগ্ধাকে ফোন করতাম। মায়া, সমস্যা নেই স্যার, আমার কাছে ফোন আছে। আমি এক্ষুনি রুসাকে ফোন করে আসতে বলছি। মায়া রুসাকে ফোন করে। রুসা ফোনটা রিসিভ করে হ্যালো বলে। আর কিছু বলার আগে মায়ার ফোনটা বন্ধ হয়ে যায়। মায়া হ্যালো হ্যালো করে তাকিয়ে দেখে ফোনটা বন্ধ। মাহির, কি হলো? মায়া, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। মাহির, সারাদিন ফোনে কি এমন কর যে চার্জ থাকে না? প্রচণ্ড বকা খায় মাহিরের কাছে মায়া। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
মায়া অন্ধকারে খুব ভয় পেয়ে চিৎকার করে মাহিরকে জড়িয়ে ধরে। মাহির, এই মেয়ে কি হচ্ছে কি? ছাড়ো আমাকে। মায়া, না স্যার, প্লিজ ছাড়তে বলবেন না আমাকে। আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। মাহির, ন্যাকামো হচ্ছে? ছাড়ো বলছি। মায়া, আপনি পড়ে দরকার হলে আমাকে 2-4টা চড় বসিয়ে দিয়েন, আমি তবু এখন আপনাকে ছাড়তে পারবো না। মাহির, ফাজলামো করছো কিন্তু তুমি। ছাড়ো। মায়া, বললাম তো না। মাহির মায়াকে দূরে সরিয়ে দেয়। মায়া আবার মাহিরের বুকের সাথে মিশে যায়। মাহির, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। মায়া, আপনি রাগলেও আমার এখন কিচ্ছু করার নেই। তাছাড়াও আমি আপনার স্ত্রী। আমার সাথে আপনি এমনটা করতে পারেন না। মায়া মাহিরকে আরো জোরে ঝাপটে ধরে। মাহির, তুমি অনেক বেয়াদব হয়ে গেছ। তোমাকে মাইর দেওয়া উচিত, না হলে শুধরাবে না। মায়া, মারুন, তবুও আপনাকে আমি এখন ছাড়তে পারবো না। আমি আমার স্বামীকে ধরেছি, আর বিদ্যুৎ না আসা পর্যন্ত এভাবেই থাকব। আপনার যা করার বিদ্যুৎ আসলে করবেন। দুম করে আলো জ্বলে ওঠে। মায়ার চোখ দুটি অন্ধকারের ভয় এখনো বন্ধ হয়ে আছে। মাহির দেখে বিদ্যুৎ আসার পরও মায়া তাকে ছাড়ছে না। মাহিরের অসহ্য লাগে ব্যাপারটা। মায়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মায়ার চোখ বন্ধ পেয়ে ঝাঁকাতে থাকে। মায়া চোখ খুলে দেখে বিদ্যুৎ এসেছে। আর মাহিরের দিকে তাকিয়ে দেখে মাহিরের চোখ রাগে গজগজ করছে। আজ মায়ার রক্ষা নেই। মাহির তো মায়াকে স্ত্রী হিসেবে মানে না, তাহলে মায়া কেন বারবার নিজের অধিকার বোধটা জানান দিতে যাবে? মায়া মুখ ঘুরিয়ে মাহিরের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। মায়াকে টেনে সামনে নিয়ে আসে মাহির। মাহির ইচ্ছা করছে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিই। বেয়াদব মেয়ে কোথাকার! সভ্যতা বলতে কিছু শেখনি? মায়া, আমি কি সত্যি কোনো ভুল করেছি? মাহির আবার জানতে চাও? আজ তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। একই তো এখানে আটকে আছি, বেরোবার উপায় খুঁজব তা না যত সব। মাহিরের এমন কথা বলার পর মায়া কেঁদে উঠে জোরে চিৎকার জুড়ে দেয়। মায়া, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। মাহির, এই চিৎকার করছো কেন তুমি? কেউ এখানে আমাদের দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মায়া, কেউ কি আছো, বাঁচাও। মাহির, আমি বলছি থামো। এতক্ষণে মায়ার চিৎকার শুনে কেউ একজন এসে পড়েছে। সে দরজা খুলতে গেলে মায়ার কানে আওয়াজ আসে। সাথে সাথে মায়া মাহিরকে ঠেলে দরজার পিছনে লুকিয়ে দিয়ে নিচে বসে পড়ে। ডাক্তার হিদ এসে মায়াকে এখানে এমনভাবে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। ডাক্তার হিদ মায়ার পাশে বসে। ডাক্তার হিদ, একি মায়া, তুমি এভাবে এখানে বসে আছো কেন? মায়া চোখের ইশারায় মাহিরকে চলে যেতে বলে। মাহির স্টোর রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে উকি দিয়ে দেখে কি করতে চাইছে মায়া। মায়া, একটা বেড়ালের পেছনে ছুটতে ছুটতে এখানে এসে পড়ে গেছি। কিছুতে উঠতেই পারছি না স্যার। ডাক্তার নাহিদ মায়ার পা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে। ডাক্তার হিদ, না, তোমার পা তো ঠিক আছে। মায়া, ঠিক আছে তাই না? কিন্তু আমি তো উঠতেই পারছি না স্যার। ডাক্তার হিদ, সামান্য মোচ হয়তো। ঠিক হয়ে যাবে। মায়া, হোহহ, তাহলে ঠিক আছে। ডাক্তার হিদ, খুব কি ব্যথা করছে মায়া? মায়া, হুমমম। মায়া, আমি কি তোমাকে হেল্প করব? মায়া দরজার দিকে তাকিয়ে দেখে মাহির এখনো আছে। মায়া চোখের ইশারায় মাহিরকে বারবার চলে যাওয়ার ইঙ্গিত দেয়। মায়া, হেল্প করবেন? করুন স্যার। ডাক্তার হিদ মায়াকে কোলে তুলে উঠাতে চায়। মাহির দেখে মনে মনে বলে, এই মেয়ে কখনো শুধরাবার নয়। তারপর চোখ পাকিয়ে মায়ার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায় মাহির।
মায়া মাহিরের যাওয়ার পানে তাকিয়ে থেকে এক লাফে উঠে দাঁড়ায়। মায়া, থাক স্যার, আমার পা একদম ঠিক হয়ে গেছে। এই দেখুন আমি নাড়াতে পারছি, এখন হাঁটতেও পারব। মায়া স্টোর রুম থেকে বেরিয়ে যায়। আনমনা হয়ে হাঁটতে থাকে। রুসা এসে মায়াকে ডাক্তার দেয়। মায়া খেয়াল করে না। হসপিটাল থেকে বেরিয়ে ইজি বাইকে উঠে। রুসা দৌড়ে মায়ার কাছে আসার আগেই মায়া চলে যায়। রুসার যা বলতেই পারলাম না। হাদিজ পার্কে শহীদ মিনারের সিঁড়িতে অসংখ্য কষ্ট বুকে নিয়ে বসে আছে আবির। মায়া এসে আবিরকে ডাক্তার। মায়া, আবির। মায়ার ডাক্তার শুনে আবির কেঁপে ওঠে। আবার মনে মনে খুশিও হয়। মায়া যেন আবিরের প্রাণ। এতদিন পর মায়ার মুখে নিজের নামটি শুনে আবিরের হারানো সেই মুহূর্তগুলো আবার চোখের সামনে ভেসে আসে। একটা সময় কত চেষ্টা করত আবির মায়ার মুখে একটাবার ভালোবাসি শব্দটা শোনার। কিন্তু মায়ার সেই এক কথা, বিয়ের আগে নো প্রেম, নো ভালোবাসা। মায়া শুধু আবিরকে এড়িয়ে চলত, যার কারণ আবিরের জানা ছিল না। তারপর একদিন আবির মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মাকে নিয়ে চলে যায় মায়ার বাড়িতে। বিয়ে ঠিক হয়, তবুও মায়া আবিরের থেকে দূরত্ব বজায় রাখে। তবে কেন আবিরের থেকে দূরে থাকত মায়া, সেই উত্তরটা আবিরের সামনে বিয়ের দিন আসে। কিন্তু সেদিন বাবা মাকে খুশি করতে গিয়ে আবির বিয়ের আসর ছেড়ে চলে যায়। আর যখন ফিরে আসে তখন খুব দেরি করে ফেলে। মায়াকে বিয়ে করে নিয়ে যায় মাহির, আবিরের থেকে অনেক দূরে। বিয়েটা কিভাবে হলো, মায়া কেমন আছে, কিছুই আবির জানত না। তবে যেদিন জানতে পারল সেদিন থেকে আবিরের মনে এক রাশ আশার কিরণ জেগে উঠল। আবির উঠে দাঁড়িয়ে ধীর পায়ের গতিতে মায়ার সামনে আসে। ছলছল চোখ দিয়ে মায়ার মুখপানে একদৃষ্টিতে চেয়ে থেকে ভাবে, এই সেই মায়া যা ভেতর থেকে টানে অনবরত। মায়া, কেন ডেকেছিলেন আমাকে? আবির, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। মায়া, আমাকে দেখার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। আবির, বিশ্বাস করো মায়া, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি। মায়া, আর আমি আমার স্বামীকে ভালোবাসি। আবির, কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না। মায়া, একদিন বাসবে। আবির, কখনো বাসবে না, কারণ সে স্নিগ্ধাকে ভালোবাসে। মায়া, সব খোঁজখবর নিয়েই এসেছেন দেখছি। আবির না মানে। মায়া, থাক, আর বলতে হবে না। আমি জানি আমার স্বামী কাকে কতটা ভালোবাসে। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আবির, কিন্তু মায়া। মায়া, আমারটা আমি বুঝে নেব। আশা করছি দ্বিতীয়বার আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। বলে মায়া উল্টো ঘুরে চলে যায়। আর মায়ার যাবার পানে আবির তাকিয়ে থাকে অনেকক্ষণ। আবিরের যে আজ কোনো অধিকার নেই মায়ার উপরে। তাহলে কিভাবে আটকাবে? মায়া বাড়ি ফেরার আগেই মাহির এসে বসে আছে। সোফায় বসে বসে পা নাচাচ্ছে আর ভাবছে মায়াকে কিভাবে শাস্তি দেওয়া যায়। এত বড় সাহস আমার সামনে ডাক্তার হিদের কোলে উঠতে চাওয়া। ওকে তো আমি। কিরিং কিরিং, কলিং বেলের আওয়াজ। এসেছে নবাব নন্দিনী। ওকে আজ কিছু একটা করতেই হবে। মাহির দরজাটা খুলেই মায়াকে কোলে তুলে নেয়। আচমকা মাহিরের এমন আচরণে মায়া বিস্মিত হয়ে মাহিরের মুখের দিকে তাকিয়ে থাকে। মাহিরের বাবা মাও ব্যাপারটা দেখে মুচকি মুচকি হাসে। মায়াকে রুমে নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দেয় মাহির। তারপর বলে, মাহির, তোমাকে মেরে মেরে সোজা বানানো উচিত। মানুষের কোলে উঠার এত শখ? মায়া, আপনি তো নিজেই উঠালেন। মাহির আর একটাও কথা বলবে না। বেয়াদব মেয়ে। মায়া কিছু বুঝে উঠতে পারে না।
শুধু মুখ কালো করে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির, আমি কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলিনি, কিন্তু আজ ইচ্ছা করছে তোমাকে পিটিয়ে শায়েস্তা করতে। মায়া, দেখুন, আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। মাহির, আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে? মায়া, আমি সেটা বলিনি। মাহির, তা কি বলেছ? মায়া, কিছু না। মাহির, তোমাকে সত্যিই আমার মারতে ইচ্ছে করছে। লাজলজ্জা কিচ্ছু তোমার মাঝে নেই। আমার সামনে বলো ডাক্তার তার নাহিদের কোলে উঠবা। মায়া, হোহহ, এই জন্য? আসলে ওটা তো। মাহির, ওটা কি? তখনই মাহির ফোনটা বেজে ওঠে। মায়া কিছু বলতে যাবে, মাহির মায়াকে থামিয়ে দিয়ে ফোন রিসিভ করে। মাহির, হ্যাঁ স্নিগ্ধা, বলো। ওপাশ থেকে। মাহির, আরে বাবা, তুমি যেই ড্রেসটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। ওপাশ থেকে। মাহির, হ্যাঁ, আমি আসছি, 10 মিনিটের মতো সময় লাগবে। ওপাশ থেকে। মাহির, ওকে, রাখছি। বাই। মাহির ফোনটা রেখে মায়ার দিকে তাকায়। মাহির, তোমাকে আমি পরে দেখে নেব বলে মাহির চলে যেতে লাগে। মায়া পিছনের থেকে বলে ওঠে, মায়া, কোথাও যাচ্ছেন? মাহির পিছনে ফিরলে মায়া মাহিরের রাগী চোখ দুটি দেখে ভয় ভয় বলে, না মানে আপনি তো স্নিগ্ধা ম্যামের সাথে বের হবেন। বাবা মা যদি জিজ্ঞাসা করে কি বলবো? মায়া মাহিরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। মায়া, ঠিক আছে, আমি বলে দেব ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হসপিটালে গেছেন। মাহির এগিয়ে এসে মায়ার হাতটা ঘুরিয়ে পেছনের দিকে শক্ত করে চেপে ধরে। মাহির, তোমার সমস্যাটা কি বলতো? শুধু কি মিথ্যা বলতেই শিখেছ? মায়া, না, আমি আসলে। মাহির, থাক, তোমার মুখ থেকে আর কোনো কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমি স্নিগ্ধার সাথে রাইসুল স্যারের বাসায় যাচ্ছি, মির্জা প্যালেসে। তার সালার জন্মদিনের পার্টিতে। বাবা মাকে সেটাই বলো। মায়া মাথা কাত করে হ্যাঁ বোধক উত্তর দিল। মাহির হাতটি ছেড়ে দিয়ে চলে যায়। চলবে।